নমস্কার। সুমন কোলেবাবু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে ওনার মামলা প্রায় 10 বছর হয়ে গেল এখনও শেষ হলো না। তাঁর কাছে অরিজিনাল টাইটেল ডিড, মিউটেশন সার্টিফিকেট, তার সম্পত্তি সংক্রান্ত সব রকম ডকুমেন্ট থাকা সত্ত্বেও মামলাটা শেষ হলো না, চলতেই থাকছে। দেখুন, আপনাদের বলে দিই যে মামলার বেশি দিন চলার কথা নয়। ফার্স্ট অফ অল স্টেজগুলো হচ্ছে, আপনি প্লেন ফাইল করলেন, তার কয়েকদিনের মধ্যে সমন সার্ভিস করবেন, ডিফেন্ডেন্ট সমন পাওয়ার 4 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, রিজেক্টেড শ্যুট ছাড়া, অন্য শ্যুটের কথা বলছি, ফাইল করবে। ফাইল করার পরে তার রিটেন স্টেটমেন্ট ফাইল হয়ে যাওয়ার পরে ইস্যুর ডেট পড়বে। সেই ইস্যুর ডেটে আপনারা সাজেস্টেড ইস্যু দেবেন, আপনাদের যা যা বক্তব্য জিস্ট আকারে দিয়ে দেবেন, প্লেনটিফ দেবে, ডিফেন্ডেন্ট দেবে, তারপরে ইস্যু ফ্রেম হবে। ইস্যু ফ্রেম হয়ে যাওয়ার পরে অনেক কোর্ট ডিসকভারি অফ ডকুমেন্টস বলে, কিন্তু এখন ডিসকভারি অফ ডকুমেন্টসটা প্রায় নেই বললেই চলে। একদম ডাইরেক্ট প্রিএমটারি হিয়ারিংয়ের স্টেজে চলে যাবে, মানে সাক্ষী স্টেজে। সাক্ষী স্টেজ বলতে প্লেন্টিফ তার লিখিত সাক্ষী, লিখিত বক্তব্য ফেচ করবে, সেটাকে বলে অ্যাফিডেভিট ইন চিফ। ডিফেন্ডেন্ট ক্রস করবে, সেটাকে বলা হয় ক্রস এক্সামিনেশন। রি এক্সামিনেশন দরকার পড়লে পিটিশন করে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। কোর্ট যদি পারমিট করে তাহলে রি এক্সামিনেশন হবে। আর একদিকে তেমনিভাবে ডিফেন্ডেন্ট বেলাও ডিফেন্ডেন্ট এফিডেভিট ইন চিফ ফাইল করবেন। এফিডেভিট ইন চিফ ডিফেন্ডেন্ট ফাইল করার পরে তারপরে প্লেন্টিফের লয়ার তাকে ক্রস করবেন। আর যদি মনে হয় ডিফেন্ডেন্ট রি এক্সাম করে দেবেন, তাহলে ডিফেন্ডেন্ট একটা পিটিশন করে রি এক্সামিনেশন চাইতে পারে। তারপরে হবে আর্গুমেন্ট, লয়ার ভার্সেস লয়ার, তারপর জাজমেন্ট। এই হচ্ছে 4-5টা স্টেজ। শুনতে 4-5টা হলেও মামলা ডিলের বহু কারণ আছে। যেমন ধরুন, প্লেন্ট কোথাও কিছু ভুল আছে, আপনি প্লেন্টের অ্যামেন্ডমেন্ট চাইলেন। অ্যামেন্ডমেন্ট যখনই কোনো অ্যাপ্লিকেশান করবেন, আদার সাইডকে অপরচুনিটি দিতে হবে রিটেন স্টেটমেন্ট ফাইল করার, বা রিটেন অবজেকশন ফাইল করার, বা অ্যাফিডেভিট ইন অপোজিশন ফাইল করার, যে যেরকমভাবে টার্ম ইউজ করে। তারপর আপনার লয়ারের রাইট থাকবে অ্যাফিডেভিট ইন রিপ্লাই বা রিপ্লাই ফাইল করার, করতেও পারেন, নাও করতে পারেন। তারপরে ধরুন কোন দিন জজ আসলো না, কোন দিন অ্যাডভোকেট মারা গেল, কোন দিন এই ছুটি, কোন দিন রেজলিউশন, কোন দিন কোনো কাজ হলো না, স্টাফ এলো না, ইত্যাদি ইত্যাদি বহু কারণ আছে যার জন্য ডিলে হয়। আর ডিফেন্ডেন্ট যদি ডিলে করার, ডিফেন্ডেন্টের টেন্ডেন্সি আছে, ডিফেন্ডেন্ট ডিলে করার জন্য বারবার অ্যাপ্লিকেশান করবে। এবার কোর্ট আর কতটুকু লড়বে? লড়াই তো প্লেন্টিফ ভার্সেস ডিফেন্ডেন্ট। কোর্টও চেষ্টা করে যাতে শর্ট টাইম দেওয়া যায়, টাইম না দেওয়া যায়, কিন্তু এত মামলার পাহাড় জমে যায়। ধরুন একটা সিটি সিভিল কোর্ট, আমি সিটি কোর্টের উদাহরণ দিই, মাত্র 13টা জজ। আর সিটি কোর্টের যে জুরিসডিকশন আদি কলকাতার, কত লাখ লাখ লোক বাস করে, তার জন্য মাত্র 13টা কোর্ট। কী করে হবে? প্রতিদিনই মামলার পাহাড় জমছে। জজ সাহেবরা তার মেশিন নন যে মেশিনের মতো কিছু পুট করে দিলে তার রেজাল্ট চলে আসবে, কম্পিউটার নন, হিউম্যান বিং। তেমনিভাবে লয়াররাও তাই। লয়াররাও মানুষ, তাদেরও মাঝে সাঝে সময়ের দরকার হয়, কেউ অসুস্থ হতেই পারে। হ্যাঁ, সেটা যদি রিপিটেডলি হয় সেটা ব্যাড থিংস, কিন্তু কোর্টও সাধারণত এত রিপিটেড অ্যাডজনমেন্ট অ্যালাউ করেন না। এছাড়া প্রসিডিউরাল ডিলে কিছু আছে, যেমন সাজেস্টেড ইস্যু ফাইল করলেন, সাজেস্টেড ইস্যু ফাইল করার পর জজ সাহেবের হাতে সময় নেই, হাইকোর্টের ম্যাটার নিয়ে ব্যস্ত আছেন, হলো না, বা সাজেস্টেড ইস্যু ডিফেন্ডেন্ট ফাইল করলো না, আবার ডিলে হলো। আবার যবে সাজেস্টেড ইস্যু দেবে তারপর ফ্রেমিং অফ ইস্যু হবে। ফ্রেমিং ইস্যু সঙ্গে সঙ্গে সব ডেটে হয় না, সেটাও 2-3টে ডেট চলে যায়। মোটামুটি ধরুন 2-2.5 বছর মিনিমাম যাবেই একটা মামলা নিষ্পত্তি করতে, কিন্তু তারপরও একটার পর একটা চলতেই থাকবে। এবার ধরুন কোনো পয়েন্টে ডিফেন্ডেন্ট হারলো, তার এগেনস্টে হাইকোর্টে রিভিশন হলো বা অ্যাপিল হলো। প্লেন্টিফও তাই, যদি কোনো পয়েন্টে প্লেন্টিফ হেরে যায়, রিভিশন বা অ্যাপিল হয়। এবার সেই নিয়ে আবার চললো, হাইকোর্ট থেকে স্টে হলো, স্টে হলে স্যুট আটকে যাবে। এইভাবে বিভিন্ন কারণ আছে। এবার ডিফেন্ডেন্টের ধরুন হারা মামলা, সে তো বিভিন্ন উপায়ে টাইম চাইতেই পারবে, বিভিন্ন উপায় করবে যাতে মামলাটা ডিলে করা যায়। অনেক সময় মামলা হয় কি, ডিলে ইজ দ্য বেস্ট ডিফেন্স। এগুলো আইনের ব্যাপার, কিছু করার নেই। মানে আপনাদের দুর্ভাগ্য যে এতদিন ধরে মামলা চলছে, কারো সৌভাগ্য যে এতদিন ডিলে করতে পেরেছে।